শিক্ষা মানে সাধনা, যা আনে অনাবিল আনন্দ। শিক্ষা মানে সঠিক পরিকল্পনা, যা দূর করে মনের সকল দ্বিধাদ্বন্দ্ব। নমস্কার, শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের নতুন ভিডিওতে ইতিহাসের অঙ্গনেতে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে জানাই সানন্দে স্বাগত। আজ এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের AC3-র পরবর্তী অংশের ডিটেলস ভিডিও নিয়ে হাজির হলাম। চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেছিল? আসলে এই কিউবাতে ফিদেল কাস্ত্রোর সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া মানে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। আসলে কিউবাতে সোভিয়েত রাশিয়ার মদতে কাস্ত্রো সরকার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছিল সেজন্য। তাহলে কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কারা? সোভিয়েত রাশিয়া। দেখো বলছে প্যাট্রিক লুমুম্বা বা প্যাট্রিস লুমুম্বা। তাহলে প্যাট্রিক লুমুম্বা বা প্যাট্রিস লুমুম্বা, ভালো করে এখানে দেখো ইনি কে ছিলেন? ইনি ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। শুধু সেটা নয়, স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র যখন কঙ্গোতে প্রতিষ্ঠিত হয়, তার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই ভদ্রলোক প্যাট্রিক লুমুম্বা। নামটা মনে রাখো, প্যাট্রিক বা প্যাট্রিস লুমুম্বা। ইনি ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা এবং স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী। এবং যদি এগুলো না থাকে, অপশনে যদি থাকে মাল্টিপল চয়েসে আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, তাহলে উত্তরটা ঠিক। তাহলে চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন সার্ক সম্পর্কে। সার্ক সার্ক কী জিনিস? প্রত্যেকটা SAARC, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে অ্যালফাবেট আছে তার ওয়ার্ড আছে, মানে মিনিং আছে। কি মিনিং আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান দক্ষিণ এশিয়ার অ্যাসোসিয়েশন মানে সংগঠন, ফর রিজিওনাল কোঅপারেশন মানে আঞ্চলিক উন্নয়নের জন্য, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। কোঅপারেশন মানে সহযোগিতা। বলছে প্রশ্ন, সার্কের ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? তিনি হলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখান থেকে আরও কিছু কোশ্চেন দেখে নেওয়া উচিত, যে এই সার্কটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। দেখো, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে 7 এবং 8ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। কটা দেশ মিলে? 7টা দেশ মিলে। তাহলে ভালো করে দেখো, সার্ক 7টি দেশের সংগঠন ছিল। কোথায় হয়েছিল প্রথম এটা প্রতিষ্ঠা? বাংলাদেশের ঢাকাতে। কবে? 7 থেকে 8ই ডিসেম্বর, মানে 7 তারিখ আর 8 তারিখ ডিসেম্বর 1985 সাল। কতগুলো দেশ বললাম? 7টা। দেখি দেশগুলোর নাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এই তিনটে নাম আমরা জানি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সঙ্গে আছে ভারতের পার্শ্ববর্তী নেপাল, ভুটান। তাহলে কোন কোন দেশ? মনে মনে কল্পনা করো। ভারত আছে, বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে, সাথে নেপালও আছে, ভুটানও আছে। আর ভারতের ঠিক নিচে শ্রীলঙ্কা, সাথে মালদ্বীপ আছে। তাহলে 7টি দেশের নাম কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এদের এই সব কটি দেশের বিদেশ মন্ত্রীরা এখানে সমবেত হয়। এই শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সার্কের প্রতিষ্ঠা হয়। তাহলে সার্কের প্রতিষ্ঠা কোথায় হয়? বাংলাদেশের রাজধানী ঢাকাতে হয়। কবে হয়? 7 থেকে 8ই ডিসেম্বর 1985 সাল। কারা অংশগ্রহণ করেছিল? 7টি দেশের বিদেশ মন্ত্রীরা। কোন কোন দেশ? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান,
শ্রীলঙ্কা, মালদ্বীপ। দেখি পরবর্তী কোশ্চেন সার্ক সম্পর্কে আর কি আছে। বলছে সার্কের প্রথম সভাপতি কে ছিলেন? ভালো করে দেখো, সার্কের প্রথম সভাপতি কে ছিল? তার নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। মোহাম্মদ এরশাদ ইনি কে ছিলেন? ইনি ছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি। ইনি এই সার্কের উদ্বোধন করেছিলেন এবং ইনি ছিলেন সার্কের প্রথম সভাপতি। কবে তাহলে সার্কের উদ্বোধন হয়েছিল? 1986 সাল, 1 বছর পর, 1986 সালের 12ই আগস্ট। মানে 1 বছর বলা যায় না, মানে আগের বছর হয়েছিল প্রতিষ্ঠা, তারপরের বছর হলো সভাপতি নির্বাচন। তাহলে সভাপতি কে হলো? সভাপতি হলো মোহাম্মদ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ। ইনি ছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি। বাংলাদেশের ঢাকাতে 1986 সালের 12ই আগস্ট সার্কের প্রথম সার্কের একটা সম্মেলন হলো। এই সম্মেলনে উনি উদ্বোধন করলেন সার্কের, এই সম্মেলনটা উদ্বোধন করলেন এবং তিনি হলেন সার্কের প্রথম সভাপতি। সঙ্গে একটা কোশ্চেন আসে, সার্কের মহাসচিব প্রথম কে ছিলেন? রাষ্ট্রপুঞ্জের যেমন মহাসচিব আছে তেমন এরও আছে। কে ছিলেন? ইনি হলেন বাংলাদেশেরই কূটনীতিবিদ, নাম আবুল আহসান। আবুল আহসান। এবং একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সার্কের হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালে। তো কবে প্রতিষ্ঠা হয়? অ্যাকচুয়ালি 1 বছর পর, মানে 1987 সাল 16ই জানুয়ারি। কে প্রতিষ্ঠা করে? নেপালের রাজা বীর বিক্রম শাহ। তাহলে নেপালের রাজা বীর বিক্রম শাহ 1987 সালের 16ই জানুয়ারি কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় বা হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। দেখো সার্কের সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো সাপটা কি? SAFTA, খুব সুন্দর জিনিস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যালফাবেটের, প্রত্যেকটা স্বতন্ত্র যে অ্যালফাবেট আছে তার মানেগুলো চেষ্টা করো। SA সাউথ এশিয়ান, FT ফ্রি ট্রেড এরিয়া, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাপটা। এই ভালো করে বোঝো, এই সাপটা কী জন্য গঠিত হলো, কবে গঠিত হলো? আসলে যতগুলি সদস্য রাষ্ট্র আছে 7টা এবং বর্তমানে আফগানিস্তান মিলে 8টা, এই সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যাতে শুল্ক বা ট্যাক্স কমিয়ে আনা যায়, আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে কমিয়ে আনা যায় ট্যাক্স বা শুল্ক, সেজন্য এই সাপটা বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল, ফ্রি ট্রেড করা হবে। সেজন্য এক্ষেত্রে কি করা হলো দেখো, শুল্ক হার 20% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে কোন সম্মেলনে হয়েছিল প্রশ্ন হতে পারে। এটা ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানীতে। কবে? এটি হয়েছিল 2014 সালে, এটা মনে রেখো, 2014 সালে। এটা একটা এগ্রিমেন্ট বা চুক্তি। কততম? সার্কের 12তম সম্মেলনে, দ্বাদশ সম্মেলন। তাহলে এখানে প্রশ্ন পেলাম সাপটা কি? সাপটা হলো গল্পের ছলে পাকিস্তানের ইসলামাবাদে সার্কের 12তম সম্মেলন, দ্বাদশ সম্মেলন হয়েছিল। কি কারণের জন্য? সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মুক্ত বাণিজ্যের জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয় ওই দেশগুলির মধ্যে, যার নাম হলো সাপটা বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 2014 সালে এটি হয়। কি করা হয় এর দ্বারা? এর দ্বারা শুল্ক হারকে 20%-এ নামিয়ে আনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে আমি জেনে গেলাম। দেখো পরের কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা প্রত্যেকে পালন করি 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? মানে ভুলিতে পারি? তো সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কোন ভাষাকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? সেটা হলো বাংলা। এই এই বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রচার চালাতে গিয়ে কয়েকজন ছাত্র মারা গেছিলেন, মানে মারা যাওয়া বললে তাদেরকে অসম্মান করা হয়, শহীদ হয়েছিলেন। তাদের নাম
আবুল বরকত, আব্দুল জব্বার আর আব্দুল বা আব্দুস সালাম। তাহলে কি কি নাম? আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম। পেয়ে গেলাম। দেখো পরের কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হলো ভারতের সর্বোচ্চ যে কোর্ট, সর্বোচ্চ আদালতের নাম কি? সেটা হলো সুপ্রিম কোর্ট। একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের ভারত শাসন আইন, সেই আইন বলে ভারতে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয় 2 বছর পর, মানে 1937 সালে। তাহলে 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে 1937 সালে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয়। এবার ভারত যেদিন প্রজাতন্ত্র পায়, মানে 1950 সালের 26শে জানুয়ারি, সেদিন এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে পরিণত হয়। কিন্তু এই 1950 সালের 26শে জানুয়ারি, এবারে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডের দিনই কিন্তু এর অধিবেশন বা এর সভা, মানে বিচার কার্য বসেনি। কবে হয়েছিল? জাস্ট আফটার 2 days, 2 দিন পর, 28শে জানুয়ারি। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? দেখো, ভারতের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট, যেটি 1935 সালের ভারত শাসন আইন অনুসারে তৈরি করা 1937 সালে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার পরিবর্তিত রূপ। কবে পরিবর্তিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্টে পরিণত করা হয়। তার ঠিক 2 দিন পর, মানে 28শে জানুয়ারি, প্রথম সভা বা বিচার কার্য শুরু হয়। কিন্তু এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন এইস জে কানাইয়া বা কানিয়া, হরিলাল জে কানাইয়া। ঠিক আছে। এবার প্রথম বাঙালি প্রধান বিচারপতির নাম ছিল বিজন কুমার মুখার্জি। মনে রেখো, স্যার বলছি কেন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হরিলাল জে কানাইয়া এবং প্রথম বাঙালি বিচারপতি স্যার বিজন কুমার মুখার্জি। ও পরবর্তী কোশ্চেন বলছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? আমরা সবাই পড়েছি আগে, কিছুক্ষণ আগে বলতে গেলে এই সেটেরই AC3-র আগের কোশ্চেনগুলো, দুটো ভিডিও আছে, দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। সেটা হলো কলম্বাস। দ্বিতীয় কোশ্চেন কি বলছে দেখো, ভাস্কো ডা গামা কবে ভারতে আসে? আমরা সকলে জানি 1498 সালের 20 মে। তাহলে ভাস্কো ডা গামা কবে আসে? 1498 সালের 20 মে। দেখো, ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক। তাহলে ভাস্কো ডা গামা ছিল একজন পর্তুগিজ অনুসন্ধানকারী ও পর্যটক। তিনি ভারতের কোথায় এসে উপস্থিত হন? তিনি ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। দেখো, এই যে আমরা কালিকট বন্দরের নাম পড়ছি, এটি বর্তমান নাম হলো কোঝিকোড বা কোঝিকোড। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতে। অ্যাকচুয়ালি নাম কেরল রাজ্যের মালাবার উপকূলের একটি বন্দর হলো এই কোঝিকোড বন্দর, বর্তমান নাম। আগে যার নাম ছিল কালিকট বন্দর। এখান থেকে উল্লেখ করে দেওয়া আছে, কোঝিকোড অলসো নোন ইন ইংলিশ অ্যাজ কালিকট ইজ এ সিটি অ্যালং দ্য মালাবার কোস্ট ইন দ্য স্টেট অফ কেরালা ইন ইন্ডিয়া। অর্থাৎ আমি যেটা বললাম সেটাই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম, ভালো করে দেখলে বুঝতে পারবে, ভাস্কো ডা গামা 1498 সালের 20 মে ভারতে আসে। কোথায় আসে? আসে দক্ষিণ ভারতের কেরলের মালাবার উপকূলের কালিকট বন্দরে, যার বর্তমান নাম কোঝিকোড। তিনি হলেন একজন পর্তুগিজ নাবিক ও অনুসন্ধানকারী। যখন তিনি ভারতে এসেছিলেন, তখন সেই কালিকটের যিনি রাজা, তিনি ছিলেন, যখন তিনি ভারতে এসেছিলেন তখন ভারতের কে ছিলেন? সেই কালিকটের রাজা ছিলেন জামোরিন বলে একজন, বা সামুদিদি বলা হতো। তাহলে জামোরিন ছিল সেই সময়ে কালিকটের রাজা। তিনি ভাস্কো ডা গামাকে
রিসেপশন করেন, ওয়েলকাম জানান, সম্বর্ধনা দেন। এবং পর্তুগিজ একটা এপিক বা মহাকাব্য এই ভাস্কো ডা গামার সম্মানেই লেখা, যার নাম দ্য লুইসিয়াডাস। দেখে নাও। তাহলে দেখো আমরা কতগুলো কোশ্চেন এই কালিকট থেকেই পেয়ে গেলাম বা ভাস্কো ডা গামা থেকে পেয়ে গেলাম। ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, পর্তুগিজ নাবিক, যিনি 1498 খ্রিস্টাব্দের 20 মে ভারতবর্ষে আসেন। কোথায় আসেন? আসেন কালিকট বন্দরে। কালিকট বর্তমানে কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মালাবার উপকূলে অবস্থিত। এর বর্তমান নাম কালিকটের কোঝিকোড়। সেই সময়ে কালিকটের রাজা ছিলেন জামোরিন বা সামুদিরি। তিনি ভাস্কো ডা গামাকে নিজেই এসে সম্বর্ধনা জানান। তার সম্মানার্থে একটা মহাকাব্য লেখা হয়েছে পর্তুগিজ ভাষায়, যার নাম দ্য লুইসিয়াডাস। ভালো করে দেখে নাও। পরের কোশ্চেন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ করা হয়? বর্ণ বৈষম্য মানে হলো গায়ের রং নিয়ে বা চামড়া বা ত্বকের বর্ণ নিয়ে যে ডিসক্রিমিনেশন হয়েছিল সেটা। কোথায় হয়েছিল এটা? অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে হয়েছিল। সেই সময় সাউথ আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন নেলসন ম্যান্ডেলা। এবং ভারতেও হয়েছিল, ভারতে মহাত্মা গান্ধীজি। তাহলে দু জায়গাতেই এই বর্ণ বৈষম্য নীতি বলবৎ করা হয়েছিল। এবারের কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু জানার আছে এখানে। কী জিনিস একটু আমরা সবাই ডিটেলসে একটু দেখে নেব। হলো 13 কলোনিজ বা 13 উপনিবেশ, 13টা। কী জিনিস বলছে? ইংল্যান্ডে তখন স্টুয়ার্ট রাজবংশের ক্ষমতা চলছে। তারা অদূরদর্শী, মানে দূরদর্শী নয়। কি হলো? তারা সপ্তদশ শতকের শুরু থেকে ইংল্যান্ডের ওপর নাগরিকদের উপরে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় রীতিনীতি জোর করে চাপিয়ে দিতে থাকে। ফলে কি হয়? ফলে ইংল্যান্ড থেকে বহু মানুষ এই স্টুয়ার্ট রাজাদের অত্যাচারে অত্যাচারিত, জর্জরিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে সেই দেশ ত্যাগ করে কোথায় চলে যায়? আমেরিকায় চলে যায়। এবং সেখানে যে ওলন্দাজ এবং ফরাসি শক্তি ছিল তাদেরকে হারিয়ে দিয়ে, পরাজিত করে সেখানে 13টি উপনিবেশ গড়ে তোলে। উপনিবেশগুলোর কিছু নাম সাউথ ক্যারোলাইন, নর্থ ক্যারোলাইন, ম্যাসাচুসেট, রোড আইল্যান্ড, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ হ্যাম্পশায়ার, অনেকগুলো নাম আছে। সব নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। তা এই যে 13টি উপনিবেশে তারা মানে বসতি গড়ে তুলেছিলেন, সেটাকে একসঙ্গে বলে 13 উপনিবেশ বা 13 কলোনিজ। এবার দেখো এখানে যে এই স্টুয়ার্ট বংশের রাজারা বা স্টুয়ার্ট বংশের যে অত্যাচার এখানেও যখন বাড়তে শুরু করলো, তখন তারা স্বাধীনতা ঘোষণা করলো। কত সালে? 1776 সালে। এবং স্বাধীনতা ঘোষণার পর সেখানে গঠিত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে 13 উপনিবেশ বুঝতে পারলে? যদি সিম্পলি বুঝতে হয় তাহলে ইংল্যান্ডে স্টুয়ার্ট বংশের রাজারা রাজত্ব করছিল। তারা ধর্মীয় দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে তার প্রজাদের উপর অত্যাচার করত। ফলে সেখান থেকে মানুষ, ইংল্যান্ড থেকে প্রচুর মানুষ পালিয়ে আমেরিকায় চলে যায় এবং সেখানে যারা ওলন্দাজ বা ফরাসি শক্তির ছিল তাদেরকে হারিয়ে দিয়ে বা পরাজিত করে 13টি উপনিবেশ গড়ে তোলে। সেই 13টি উপনিবেশকে একত্রে বলে 13 উপনিবেশ। এরা স্বাধীনতা ঘোষণা করে এই স্টুয়ার্ট বংশের রাজাদের অত্যাচারের হাত থেকে। কবে? 1776 সালে। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে। পরের কোশ্চেন দেখো, ফারুক শিয়ারের ফরমান কি? খুব সুন্দর একটা কোশ্চেন। ফারুক শিয়ারের ফরমান কি? তার আগে জেনে নিই যে ফারুক শিয়ার কে ছিলেন। দেখো এই ফারুক শিয়ার ছিলেন 10তম মোগল সম্রাট, মানে 10ম মোগল বা মোগল সম্রাট। ইনি 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির পক্ষে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
প্রথমে তো এটাই ভারতে আসে, এটা একটা কোম্পানি ছিল আমাদের, যেমন ভারত পশ্চিমবঙ্গে যেমন সারদা বা বিভিন্ন চিট ফান্ড কোম্পানি আছে বা ভালো কোম্পানি আছে, সেই রকম একটা কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তা 1717 খ্রিস্টাব্দে এই দশম মুঘল সম্রাট ফারুক শেয়ার কী করলো দেখো, ইনি ইংরেজ কোম্পানির পক্ষে ওদের সহযোগিতা করার জন্য ওই কোম্পানির পক্ষে একটি রাজকীয় আইন বা ফরমান বা মহাসনদ জারি করে, যা ইতিহাসে ফারুক শিয়ারের ফরমান নামে পরিচিত। কি বলা হয় এখানে? এই ফরমান বা সনদ বা আইন অনুসারে বা মহাসনদ অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে গঠিত হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে বার্ষিক 3,000 টাকার বিনিময়ে কি করেছিল? বিনা শুল্কে, উইদাউট ট্যাক্স, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি বাণিজ্য করার অধিকার পেয়েছিল। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে বলছে, ফারুক শিয়ারের ফরমান কি? 1717 সালে দশম মুঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজ কোম্পানির পক্ষে যে রাজকীয় ফরমান বা মহাসনদ জারি করে তা ফারুক শিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বিনা শুল্কে, উইদাউট ট্যাক্স, শুধুমাত্র 3,000 টাকা বছরে দিয়ে দেবে। আমরা যেমন বর্তমানে কারো কাছ থেকে কোনো লিজ নিই জমি, ওই রকম 3,000 টাকার বিনিময়ে টোটাল আমদানি এবং রপ্তানির বাণিজ্য করার, এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার একটা লাইসেন্স হাতে পেয়ে যায় এই ফারুক শিয়ারের ফরমান অনুসারে। দেখো পরতে পরতে প্রশ্ন উত্তর। সূর্যাস্ত আইন কি? ভেরি গুড, সূর্য অস্ত যাওয়ার যে আইন, কি ব্যাপারটা বলছে? ব্যাপারটা বলছে 1793 সালের 22শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। আমরা সবাই জানি, ইতিপূর্বে আমাদের পড়া হয়ে গেছে। এবার কি বলছে দেখো, এতে বলা হয়েছিল যে বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে বা পূর্বে যদি কোনো জমিদার তার খাজনা প্রদান করতে অক্ষম হয়, তাহলে কি হবে? তাহলে তার জমিদারি নিলাম বা করা হবে, বাজেয়াপ্ত করা হবে, নিলামে তুলে দেওয়া হবে। চিরস্থায়ী বন্দোবস্তের এই যে রীতি, এটাই সানসেট ল বা সূর্যাস্ত আইন নামে পরিচিত। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে বছরের একটি নির্দিষ্ট দিনের জমিদারকে তার যে ট্যাক্স সেটা সরকারকে দিয়ে দিতে হবে। কোন আইন কি অনুসারে? 1793 সালের 22শে মার্চ প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে। মনে রাখবে, এখানে একটা আইন পাশ করা হয়েছিল যেটাকে বলে রেগুলেশন 14 XIV। এই রেগুলেশন 14তে বলা হয়েছিল রাজস্ব পরিশোধে অক্ষম জমিদারিদের জমি প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হবে, করে সেই রাজস্বটা আদায় করা হয়। মানে ভালো করে বোঝো, একজন মানুষের বাড়ি যদি নিলামে তোলা হয়, সেখানে শুধু তার প্রপার্টি নয়, তার সারা জীবনের অর্জিত সম্মান তখন নিলামে বিক্রি করা হয়। ঠিক সেই রকম এর উদ্দেশ্য ছিল জমিদারের জমিদারি বাজেয়াপ্ত করে তার সম্মানটাও ভুলুণ্ঠিত করে দেওয়া। মনে রাখবে, রাজস্বের পরিমাণ যদি 11 টাকা হয়, তার 10 ভাগ, ঠিক আছে, 10 ভাগ পেত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বাধীন যে যারা ছিল তারা। আর এই 1%, 11 ভাগ পেত, পার্সেন্ট নয়, 11 ভাগ পেত শুধুমাত্র যারা জমিদার বা ট্যাক্স কালেক্টর তারা। একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত আমরা পড়লাম লর্ড কর্নওয়ালিসের, এর প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন? তিনি ছিলেন একজন স্কটিশ চিন্তাবিদ ও ঐতিহাসিক, আলেকজান্ডার ডাফ। এবার দেখো রাজস্ব সংক্রান্ত আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর এখানে পড়ে নেবো, ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে আসতে পারে। প্রথম হলো ভ্রাম্যমাণ কমিটি, বলছে কে গঠন করে? লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 সালে। ঠিক আছে, কি জন্য? বলছে তিনি জমিদার বা ইজারাদারদের কাছে নিলামে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ কমিটি গঠন করে, যারা ঘুরে ঘুরে দেখবে যাতে জমিদারদের কাছে বা ইজারাদারদের কাছে জমি নিলামে দেওয়া যেতে পারে, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে দেখবে। তাহলে ভ্রাম্যমাণ কমিটি কারা গঠন করে? 1772 সালে
1772 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস করে জমিদারদের কাছে বা ইজারাদারদের কাছে জমিটাকে নিলামে দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশে এটা করা হবে। এবার আসলো পাঁচশালা বন্দোবস্ত। ব্যাপারটা কি বলছে, এই যে ইজারাদার বা জমিদার যাই হোক, যে ইজারাদার কোম্পানিকে ম্যাক্সিমাম ট্যাক্স বা সর্বোচ্চ কর দিতে রাজি হয়, মানে এই যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করা হলো, এরা সে বললো এই ব্যাপার, তখন কি করা হলো, যে জমিদার কোম্পানিকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কর দিতে রাজি হবে তাকেই 5 বছরের জন্য জমির বন্দোবস্ত বা দেওয়া হবে এগ্রিমেন্ট করে। এই যে ব্যবস্থা, ইজারা দেওয়ার ব্যবস্থা, এই জন্য এর নাম ইজারাদারি ব্যবস্থা। 5 সালের বন্দোবস্ত বলে এর নাম 5 শালা বন্দোবস্ত। কবে হয়েছিল 5 সালে? সেই একই সাল 1772 থেকে 5 বছর 1772 সাল পর্যন্ত। তাহলে ভ্রাম্যমাণ কমিটি গঠিত হয় 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে। কী কারণে? যাতে জমিকে জমিদার বা ইজারাদারদের কাছে নিলামে দেওয়া যায়, তার জন্য একটা কমিটি, এবং তার সুপারিশ অনুসারে যে জমিদার বা যে ইজারাদার সর্বোচ্চ কর দেবে কোম্পানিকে তাকেই 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হবে। এই ইজারা দেওয়া হয়েছিল বলে এটি ইজারাদারি ব্যবস্থা, এবং 5 বছরের জন্য দেওয়া হয়েছিল বলে এটি একটি 5 শালা বন্দোবস্ত, 72 থেকে 77 সাল পর্যন্ত। দেখো, একটা রাজস্ব কমিটি গঠন করা হয় কত সালে? 1773 সালে। নাম হলো কমিটি অফ রেভিনিউ বা রাজস্ব কমিটি। তারপরে আমিনি কমিশন বলে একটা কমিশন গঠন করা হয়। বলছে কত সালে বলো তো এটা? 1776 সালে। কী কারণের জন্য? রাজস্ব সংক্রান্ত তথ্য বা ইনফরমেশান সংগ্রহ করার জন্য। কে করে? সেই একই ভদ্রলোক লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে আমিনি কমিশন এবং কমিটি অফ রেভিনিউকে গঠন করে সেম আমাদের ওয়ারেন হেস্টিংস। 73 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ বা রাজস্ব কমিটি, এবং 76 খ্রিস্টাব্দে আমিনি কমিশন। এবার বলছে দেখো, 1 শালা বন্দোবস্ত কী জিনিস? বলছে এই যে 5 শালা বন্দোবস্ত চালু করা হলো, এর ভিতরে বেশ কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলিকে দূর করার জন্য হেস্টিংস 1777 সালে 1 শালা বন্দোবস্ত চালু করলো। একদম 1777 1 শালা বন্দোবস্ত। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে। তাহলে এই 1 শালা বন্দোবস্ত কবে হয়েছিল? 1777 সালে। কী কারণের জন্য? 5 শালা বন্দোবস্তের ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করার জন্য। কে করে? সেই একই ভদ্রলোক আমাদের ওয়ারেন হেস্টিংস। তারপরে 10 শালা কি? বলছে 5 শালার পর 10 শালা হলো ত্রুটিগুলো দূর করার জন্য। এবার দেখলো এতেও সমস্যা, তাহলে কি করা হবে? এবার 7, 8, 9 1789 খ্রিস্টাব্দে কী করা হলো? একই ভদ্রলোক হেস্টিংসের আমলে আমিনি যে কমিশন গঠন করা হয়েছিল, একটু আগে আমরা দেখলাম না যে আমিনি কমিশন বলে একটা কমিশন গঠন করা হয়েছিল 1776 সালে। তো সেই কমিটির সুপারিশ অনুসারে লর্ড কর্নওয়ালিস এবার চলে এসছে গভর্নর। লর্ড কর্নওয়ালিস ইনি কী করলেন? 1789 খ্রিস্টাব্দে বাংলাতে এবং 90 খ্রিস্টাব্দে উড়িষ্যাতে, ভালো করে বোঝো, 1789 খ্রিস্টাব্দে আমাদের বাংলাতে এবং 1790 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে 10 বছরের জন্য যে ভূমি রাজস্বর যে বন্দোবস্ত চালু করলেন তা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। মানে ভালো করে বোঝো, জিনিসটা খুব সুন্দর করে বুঝতে হবে। 5 শালা বন্দোবস্ত 5 বছরের জন্য চালু করলো। কেন চালু, কীভাবে চালু হলো? যে ইজারাদার ম্যাক্সিমাম ট্যাক্স দেবে তার কাছেই দেওয়া হবে 5 বছরের জন্য, ইজারা দেওয়া হবে। ইজারা দেওয়া হয় বলে ইজারাদারি ব্যবস্থা, 5 বছরের জন্য বলে 5 শালা বন্দোবস্ত। এবার দেখো, এই 5 শালা বন্দোবস্তের কিছু ত্রুটি থেকে গেছিল। কোন বন্দোবস্তের? 5 শালা বন্দোবস্তের। তো সেই ত্রুটিগুলিকে দূর করার জন্য কি করা হলো বলো তো? সেই ত্রুটিগুলিকে দূর করার জন্য গঠন করা হলো 1 শালা বন্দোবস্ত বলে একটা বন্দোবস্ত, মানে 1 ইয়ার এগ্রিমেন্ট। কী করা হলো এখানে? 1777 সালে। এবার দেখো, এই 5 শালা বন্দোবস্তের পর এখানে 1 শালা বন্দোবস্ততেও কিছু দেখতে পাওয়া গেল ত্রুটি।
তো এই একশালা বন্দোবস্তগুলোকে আবার শোধরাতে হবে। তখন হেস্টিংস কী করলো, সেই যে আমিনি কমিশন গঠন করেছিল, সেই আমিনি কমিশনের রেকমেন্ডেশনকে কার্যকর করলো। এই ব্যাপারটা বোঝো, হেস্টিংসের আমলে আমিনি কমিশন হয়েছিল। সেই আমিনি কমিশন হেস্টিংসের কাছে যে রেকমেন্ডেশন বা সুপারিশগুলো করেছিল সেটা মেনে নেয় পরবর্তী তার যে উত্তরাধিকারী লর্ড কর্নওয়ালিস। তিনি 1789 সালে বাংলায় এবং 90 সালে উড়িষ্যাতে 10 বছরের জন্য একটা ট্যাক্স ব্যবস্থা চালু করে, যা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত হয়। এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন, একটু ভালো করে বুঝবে। কোশ্চেনটা হলো রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত। রায়ত শব্দের অর্থ হলো প্রজা। কি ব্যাপার সংক্ষেপে বলি, 1820 সালে রায়তওয়ারি, 1822 সালে মহলওয়ারি। 1820 সালে দেখো, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরোর উদ্যোগে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই প্রথা চালু হয়, মানে দক্ষিণ ভারতে। তাহলে কত সালে? 1820 সালে রায়তওয়ারি। আর কি হয়েছিল, এই রায়তওয়ারি বন্দোবস্তে কে করেছিল? ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরো। কোথায়? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। এবার মহলওয়ারি কি হলো? 2 বছর পর, মানে 1822 সালে বললাম, এলফিনস্টোন তার উদ্যোগে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত এবং গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিছু কিছু গ্রাম নিয়ে এক একটা মহল বা তালুকা সৃষ্টি করা হলো, হয়ে সেটাকে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হলো। এই যে কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হলো, সেটাকে ইজারা দেওয়ার রীতি দেওয়া হলো। এই রীতির যে প্রচলন, সেটাই হলো মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে মহলওয়ারি বন্দোবস্ত কে করে? এলফিনস্টোনের উদ্যোগে এটি করা হয়। তাহলে রায়তওয়ারি এবং মহলওয়ারি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু দেখো। আর কি বলবো, খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেই বলছি। আর রায়তওয়ারি হলো, ভালো করে দেখো, 1820 সালে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরোর উদ্যোগে। কোথায়? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। রায়ত মানে হলো কৃষক বা প্রজা। আর মহলওয়ারি কি? মহলওয়ারি হলো 1822 সালে। কোথায়? এটা হলো ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এবং গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে। কে করে? এলফিনস্টোনের উদ্যোগে করা হয়। কি করা হয়? কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক সৃষ্টি করা হলো এবং সেটা ইজারা দেওয়ার বন্দোবস্ত করা হলো। এই যে ইজারা দেওয়ার বন্দোবস্ত করা হলো, তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত হয়ে গেল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো আর একটা কোশ্চেন, সেটা বলছে যে লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালকে ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার যুগ বলে। তাহলে ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার যুগ কাকে বলে? ওই লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়কালকে। খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা সবাই আজকে জেনে নিলাম। এবারের কোশ্চেনটা অসাধারণ কিছু জিকে নিয়ে, তোমাদের খুব ভালো লাগবে, আশা করি মনেও থাকবে খুব সুন্দর। সেটা হলো, ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? কি স্থাপিত হয়? রেলপথ কবে স্থাপিত হয়? সেটা হলো 1853 সাল এর 16 এপ্রিল। 1853 সালের 16 এপ্রিল। কোথায়? এটা হলো ভারতবর্ষের প্রথম প্যাসেঞ্জার ট্রেন। কারণ এখানে 400 প্যাসেঞ্জার উঠেছিল, 14টি কোচ ছিল এবং দূরত্ব ছিল 27 মাইল বা 34 কিলোমিটার। কোন জায়গা থেকে? সংক্ষেপে মনে রাখবে, মুম্বাই থেকে থানে পর্যন্ত। এটুকু লিখলে উত্তর হয়ে যাবে। মুম্বাই থেকে থানে পর্যন্ত 1853 সালের 16 এপ্রিল। কিন্তু কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? যেটা হলো বড়িবন্দর বলে একটা স্টেশন ছিল, যার বর্তমান নাম ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিক্টোরিয়া টার্মিনাল। এখান থেকে থানে পর্যন্ত মুম্বাইতে হয়। কে এই রেলপথ চালু করে? তিনি হলেন লর্ড ডালহৌসি। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে যে ভারতে, এটা বাদ দেবো আমরা, এটা আমরা পড়বো না, এটা না পড়লেও চলবে। ভারতে রেলপথ ও টেলিগ্রাম, হ্যাঁ একটা কথা বলা ভুলে গেছি আমি, এটা হলো 1853 সালে কিন্তু শুধু রেলপথ না, এই টেলিগ্রাফ লাইনেরও প্রচলন শুরু হয়। কিন্তু এটা কিন্তু মুম্বাই থেকে থানে পর্যন্ত না,
এটা করা হয় কলকাতা টু আগ্রাকে টেলিগ্রাফ দ্বারা সংযুক্ত করা হয়েছিল। এই ভদ্রলোক লর্ড ডালহৌসির দুটো বড় কৃতিত্ব হলো এটা, এটা হলো রেলপথ এবং টেলিগ্রাফ, দুটোই 1853 সালে। আরও কিছু গুরুত্বপূর্ণ অবদান যা ভারতীয়রা কখনোই অস্বীকার করতে পারবে না, সেটা হলো তিনি পূর্ত বিভাগ মানে পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, 1854 সাল মানে রেলপথ বা টেলিগ্রাফ এর 1 বছর পর, এবং 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন। এখানেও একটা গল্প আছে। গল্পটা হলো এই হিন্দু বিধবা বিবাহ আইন 1856 সালে, এটা তো এর যে ড্রাফট সেটা করেছিলেন লর্ড ডালহৌসি, কিন্তু ততদিনে আর ডালহৌসি নেই, ততদিনে চলে এসছে লর্ড ক্যানিং, তার টার্ম শেষ। তো উনি এসে এই হিন্দু বিধবা বিবাহ আইনটা আইন সিদ্ধ করলেন। বুঝা গেল? এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে এখানে এই রেগুলেশন XV মানে পঞ্চদশ বিধি জারু মাধ্যমে এই বিধবা বিবাহটা পাশ করানো হয়েছিল। কে কার যার প্রচেষ্টায় করা হয়েছিল সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাঝে মাঝে কাজ করছে না সফটওয়্যারটা, জন্য সমস্যা হচ্ছে। আশা করি তোমরা এই যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে শুধুমাত্র তথ্যগুলো সংগ্রহের জন্য এখান থেকে যে নির্যাসটুকু পাবে সেটা নেওয়ার জন্য তোমরা একটু কষ্ট করে দেখবে, আমি আশা রাখছি। দেখো একই কোশ্চেন বিভিন্নভাবে বলছে, কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়? আমরা পড়লাম 1856, মহাবিদ্রোহের ঠিক 1 বছর আগে, 1857 সালের আগের বছর 56 সালে। কবে? কোনো বইতে আছে 16 জুলাই, কোনো বইতে 26 জুলাই, তো বেশিরভাগ বইতে আছে 26 জুলাই। এই আইনটা প্রণয়ন করা হয়। যখন এই আইন বাস্তবায়ন করা হয় তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। মানে যেহেতু পরের বছর মহাবিদ্রোহ লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল, মানে ইনি চলে এসছেন ততদিনে। তবে কি এই লর্ড ডালহৌসি ইনি এই আইনের খসড়া বা ড্রাফট তৈরি করে গেছিলেন। বিদ্যাসাগর এই আইনের মানে প্রতিষ্ঠায় একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন, যেটা আমরা একটু আগেও জানলাম। দেখো এবারের কোশ্চেনটাও মারাত্মক গুরুত্বপূর্ণ, যা জ্ঞান সমৃদ্ধিতে অকল্পনীয় সহযোগিতা করবে। বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? দেখো প্রত্যেকটা জায়গাতে তোমরা শুধুমাত্র এই একটা ছোট্ট কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। তিনি হলেন উইলিয়াম কোলভিল বলে একজন ইংরেজ ভদ্রলোক, যিনি ছিলেন তৎকালীন সেই সময়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনি প্রধান। তিনি এই কি করলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলেন উপাচার্য। তাহলে আচার্যকে আমাদের যেমন আচার্য আর উপাচার্য আছে রাজ্যপাল এবং যারা তাদেরকে নিয়োগ করা হয় তারা, ঠিক তেমন তখনও ছিল। তো সেই জিনিসটাই ফলো করা হয় এখনও। এটা হলো তৎকালীন যিনি গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। কারণ সালটা কবে? সালটা হলো সেই মহাবিদ্রোহের সাল, 1857 সাল। এবার দেখো তিনটি জিনিস মনে রাখো, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ এই তিনটি শহরে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কি অনুসারে? উডের নির্দেশনামা, চার্লস উডের সুপারিশের রেকমেন্ডেশন হিসাবে ভারতবর্ষের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় এই কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাইতে 1857 সালে হয়েছিল। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল? ফার্স্ট উপাচার্য ছিলেন কে? উইলিয়াম কোলভিল। ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং আচার্য ছিলেন আমাদের লর্ড ক্যানিং, কারণ এই যে বছর প্রতিষ্ঠা হলো সে বছরই মহাবিদ্রোহ। তাও কি বলছে, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ এই তিনটি শহরে তিনটি বিশ্ববিদ্যালয় উডের নির্দেশনামা এর সুপারিশে, মানে চার্লস উডের সুপারিশে এটি করা হয়। সবচেয়ে পুরাতন এই তিনটি বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা করা হয়। দেখো এর সঙ্গে আরও কিছু কোশ্চেন যা জানতেই হয়, না জানলেই নয়, সেটা হলো কারা প্রথম স্নাতক হলেন?
সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু, এবং মহিলা কারা হলেন? মে 1882 বেশ কয়েক বছর পর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ জিনিস। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হলেন আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক, ভালো করে বুঝবে, ডাক্তার, লেডি ডাক্তার। ইউরোপের ক্ষেত্রে মানে আমাদের যিনি ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত, ইনি মানে ইউরোপ থেকে ইনি চিকিৎসাবিদ্যায় শিক্ষিত বা দীক্ষিত হয়ে এসেছিলেন। ইনি হলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। নাম ওই কি নাম? কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়, কারণ বিবাহের পর তার টাইটেল চেঞ্জ হয়ে যায়। তো এই যে কাদম্বিনী বসু, গুরুত্বপূর্ণ কোশ্চেন শোনো, ইনি 8 সন্তানের মা, তবুও তিনি একটা অপারেশন সেরে বাড়ি ফিরছিলেন, পথে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব দুঃখান্তক ব্যাপার। শুধুমাত্র এই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় না, চন্দ্রমুখী বসু বলে একজন তার সঙ্গেই সেই বছরই 1882 সালেই স্নাতক হন। এটা তোমরা সবাই মনে রেখো। পরের কোশ্চেনে কিন্তু তথ্য একদম ঢেলে সাজানো, খুব গুরুত্বপূর্ণ। কি বলছে কোশ্চেনটা হলো তোমাদের, যে শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো? অ্যাকচুয়ালি শ্রীরামপুর হলো হুগলি জেলার একটি শহর, আমরা জানি, মানে ছোটোখাটো শহর। তো সেখানে 1800 সালে, ভালো করে বুঝো, 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস বলে একটি ছাপাখানা গড়ে উঠল। কোথায়? হুগলি জেলার শ্রীরামপুরে 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস নামে একটা ছাপাখানা গড়ে উঠল। কে গড়ে তুললেন? এটি গড়ে তুললেন 3 জন মিশনারি একত্রে। আচ্ছা, এই যে 3 জন মিশনারি একত্রে গড়ে তুললেন, এই 3 জন মিশনারির নামটা আগে আমরা একটু দেখে নেব। বলছে 3 ভদ্রলোকের মধ্যে একজনের নাম ছিল উইলিয়াম কেরি বলে একজন। ইনি কে? এই উইলিয়াম কেরি ছিলেন একজন শু মেকার, গুরুত্বপূর্ণ জিনিস। আর উইলিয়াম ওয়ার্ড বলে একজন, যিনি কে? যিনি একজন প্রিন্টার, মানে তিনি মুদ্রণ ক্ষেত্রে পারদর্শী, মানে ছাপার ক্ষেত্রে। আর একজন ছিল, যিনি ছিলেন একজন স্কুল টিচার। তিনি হলেন জোশুয়া মার্সম্যান। ঠিক আছে? তাহলে এই যে আমরা শ্রীরামপুর ত্রয়ী বলছি, এই শ্রীরামপুর ত্রয়ী ছিলেন 3 জন ভদ্রলোক, ভালো করে বোঝো জিনিসটা। 3 জন ভদ্রলোক, তার মধ্যে একজনার নাম হলো উইলিয়াম কেরি। নাম কি একজনের নাম হলো উইলিয়াম কেরি। তো এই যে উইলিয়াম কেরি নামে যে ভদ্রলোক, এই উইলিয়াম কেরি কিন্তু ছিলেন একজন, সবাই জানি, আমরা দেখলাম একটু আগে, জুতোর কাজ করতো, মানে শু মেকার। ঠিক আছে? আর একজন ছিল স্কুল টিচার, তার নাম হলো এই জোশুয়া মার্সম্যান। আরেকজন ছিল উইলিয়াম ওয়ার্ড একজন প্রিন্টার। মাঝে মাঝে কাজ করছে না, কালি পড়ছে না বলে একটু লেট হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও। তো এই 3 জন মিশনারি মিলে এই যে আমাদের একটা, এই যে শ্রীরামপুর মিশন প্রেস তৈরি করলো, এই 3 জন ভদ্রলোককে একত্রে বলা হয়, এই যে 3 জন ভদ্রলোক মিলে একটি প্রিন্টিং হাউস গড়ে তুললো, মানে শ্রীরামপুর মিশন প্রেস গড়ে তুললো। এই 3 জনকে একত্রে বাংলা ছাপাখানার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ী বলে উল্লেখ করা হয়। এবার দেখো, বলছে আরেকটা ছোট কোশ্চেন দেখে নাও, মানে জানার বিষয়, যে কেন তাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? বাংলা তথা ভারতে গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়ার জন্য, গণশিক্ষার প্রসার ঘটিয়েছিল, তার উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগে অসামান্য সৃজনশীল অবদানের জন্য তাকে, এই 3 জনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, যে 1818 সালে
এই শ্রীরামপুর ত্রয়ীর প্রচেষ্টা বা উদ্যোগে ভারতে প্রথম মিশনারি কলেজ শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে, শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1818 সালে। এটি কি ছিল? এটি ছিল প্রথম ইংরাজি মিশনারি স্কুল। কার উদ্যোগে? কলেজ কার উদ্যোগে? এটা ছিল এই শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে। এটা তোমার জানার বিষয় ছিল, জেনে গেলে। এবার দেখো, একটি সাময়িক পত্রিকা নাম হলো দিগদর্শন এই শ্রীরামপুর ত্রয়ীর প্রচেষ্টায় প্রকাশিত হয়। এবং 1828 সালে সমাচার দর্পণ, এটি হলো প্রথম বাংলা সংবাদপত্র, এটি হয়েছিল প্রকাশিত। দেখো, আজ এ পর্যন্ত রইল। আসলে শিক্ষার না আছে শেষ, না আছে শুরু। যে অবিরত শিখে চলে সেই আসলে একদিন হয়ে ওঠে প্রকৃত গুরু। তো ইতিহাস তোমরা পড়ে চলো, শিখে চলো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার জন্য না, উচ্চ মাধ্যমিক পরবর্তী প্রতিটি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে এখান থেকেই কোশ্চেন আসে। আর আমি যেভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বললাম, যদি খাতা পেন নিয়ে রাফে একটু টুকতে পারো, তাহলে সমস্ত কিছু তোমাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আপাতত তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। এবং AC3 শেষ পর্ব খুব শীঘ্রই আসবে। তোমরা শুধু দেখে চলো, আশা করি তোমাদের মাল্টিপল চয়েস দিলে তোমাদের মনে থেকে যাবে। চলো, আজ এ পর্যন্তই রইল, দেখা হবে পরের ভিডিওতে।